হচ্ছে আপার জিআই ব্লিড হচ্ছে। এই আপার জিআই ব্লিড, এই ব্লাডটা আসলে কি? ব্লাডটা আসলে হাই প্রোটিন, রাইট? এই যে প্রোটিনগুলো যখন হচ্ছে আমাদের কি হবে, এই ব্লাডগুলো যখন স্টোমাকে যাচ্ছে বা ইন্টেস্টাইনে যাচ্ছে, তখন আমরা পড়েছিলাম যে আমাদের ব্লাড যদি ভাঙে তাহলে আমাদের কি কি থাকবে। ব্লাড ভাঙলে ওখানে কি কি পাওয়া যায়? হিম এবং গ্লোবিন পাওয়া যায়, রাইট? এবং এই গ্লোবিনটা কি? গ্লোবিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং হিম যদি ভাঙে তাহলে হিমের মধ্যে আমরা কি পাই? হিমের মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের, হিম ভেঙে গেলে আমরা সেখান থেকে হচ্ছে পোরফাইরিন পাবো এবং হচ্ছে আমরা বিলিরুবিন পাবো। এগুলো হচ্ছে হেমাটোলজির পড়া, আমরা হেমাটোলজিতে পড়েছি, অনেকবার বলেছি। তো এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকবে, এই অ্যামাইনো অ্যাসিড গুলো আলটিমেটলি কোথায় যাবে? এই অ্যামাইনো অ্যাসিড গুলো তো আলটিমেটলি হচ্ছে নাইট্রোজেনাস ম্যাটেরিয়াল, রাইট? আমরা কিছুদিন আগে যখন বায়োকেমিস্ট্রি পড়েছিলাম, সেই লিভারে। বায়োকেমিস্ট্রি আপনাদের কার কার মনে আছে আমরা অনেক সুন্দর করে হচ্ছে ইউরিয়া সাইকেলটা হচ্ছে এক্সপ্লেইন করেছিলাম। এবং সেখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের কিভাবে এই নাইট্রোজেনাস যেই ধরনের হচ্ছে আমাদের পদার্থগুলো থাকে বা যে ধরনের আমাদের জিনিসগুলো থাকে, এগুলো আমাদের কিভাবে ইউরিয়া সাইকেলে হচ্ছে যায় এবং ইউরিয়া তৈরি করে। কার কার মনে আছে আমি জানি না, যারা ক্লাসগুলো করেছেন। যদি মনে না থাকে অবশ্যই হচ্ছে সেই সাইকেলটা হচ্ছে আবার দেখে আসবেন। আমি এখন সে জায়গায় যাচ্ছি না, এটাতে গেলে হচ্ছে ক্লাস এখন লম্বা হয়ে যাবে। তো এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের হচ্ছে এই যে লিভারটা, এটা হচ্ছে আমাদের এই অ্যামাইনো অ্যাসিড গুলো যখন আমাদের ব্লাড গুলো ভাঙছে, সেখান থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এখানটা, এটা আমাদের ইউরিয়া সাইকেলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আম, ইউরিয়া তৈরি করছে। এটা হচ্ছে একটা মেকানিজম, ওকে। অ্যানাদার মেকানিজমটা কি? অ্যানাদার আরেকটা মেকানিজমটা হচ্ছে যে আমাদের এই যে আমরা একটা কথা বলেছিলাম যে যদি কারোর ডিহাইড্রেশন থাকে, যদি আমরা গত ক্লাসে যেটা বললাম যে আমাদের হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং হচ্ছে ক্রিয়েটিনিনের যে রেশিও, যদি এই রেশিওটা মোর দেন 20:1 হয়, তাহলে আমরা একটা কথা বলেছি যে যদি এটা মোর দেন 20:1 হয় তাহলে আমরা ধরে নিব যে এই মানুষটার যেই হচ্ছে এখন মানে কিডনির যে কন্ডিশন, যেমন একেআই যখনই আমরা দেখবো, একেআই হওয়ার তো কতগুলো শর্ত আছে না, তিনটা শর্ত আছে। এর মধ্যে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে একেআই যদি হয় তাহলে আমাদের বলতে হবে যে তার বেস লাইনের যে ক্রিয়েটিনিন অথবা তার বর্তমানে হচ্ছে তার মোর দেন 0.3, এইটুকু হচ্ছে তার হচ্ছে ক্রিয়েটিনিন বাড়তে হবে 24 আওয়ার্স এর মধ্যে। তো একেআই এর হচ্ছে কতগুলো যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া গুলো আমরা কে কে জানি? একেআই বলতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেটা কি কি? তিনটা ক্রাইটেরিয়া আছে আপু ডেভিডসনে। হ্যাঁ, কি কি ছিল সে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে? সেটা হচ্ছে, যেটা বললাম এক নাম্বার কথা, সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। এই সেরাম ক্রিয়েটিনিন আমার 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, আমরা তো মিলিগ্রাম পার ডেসিলিটারে দেখি, এটা উইদিন 48 আওয়ার্স এর মধ্যে হচ্ছে বাড়তে হবে। এটা হচ্ছে এক নাম্বার ক্রাইটেরিয়া। দুই আরেকটা নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে মোর দেন ইকুয়াল 1.5 টাইমস, মানে হচ্ছে হচ্ছে 1.5 গুণ বাড়তে হবে। এটা হচ্ছে 7 ডেজ এর মধ্যে, প্রিভিয়াস 7 ডেজ এর মধ্যে যদি হচ্ছে এটা বাড়ে। এগুলো সবগুলো কিন্তু অর, এগুলো কিন্তু অ্যান্ড না। পার্থক্য আছে, অর এবং অ্যান্ড এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর মানে হচ্ছে যে কোনো একটা হলেই হবে, অ্যান্ড মানে হচ্ছে দুইটাই থাকতে হবে। কাজে এগুলো কিন্তু অর। অথবা আরেকটা জিনিসটা কি, আরেকটা অর, ইউরিন। অর হচ্ছে আমাদের ইউরিন আউটপুট। এই ইউরিন আউটপুটটা আমাদের less than 0.5 ml করে যদি হচ্ছে পার কিলো যদি হচ্ছে কমে যায়। কিভাবে? এটা হচ্ছে 6 আওয়ার্স। তো আপনারা এভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে 48 আওয়ার্স বা হচ্ছে 2 দিন, এটা হচ্ছে 7 দিন, আর এটা হচ্ছে আমাদের 6 আওয়ার্সের মধ্যে, তাহলে আমরা এটা বলবো হচ্ছে একেআই। এরপরে আমরা হচ্ছে সেটাকে মানে যে কিডিগো স্টেজিং আছে সেটা দিয়ে আমরা হচ্ছে স্টেজ করতে পারি, বাট সেখানে আমরা এখন যাব না। এখন কথা হচ্ছে যে আমি কাউকে দেখছি তার ক্রিয়েটিনিন বেড়েছে, আবার ব্লাড ইউরিয়া নাইট্রোজেনও বেড়েছে, বাট ক্রিয়েটিনিন যেই হারে তার বেড়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে তার ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেড়েছে, যেটা 20:1, অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকে ধরে হচ্ছে 40:1, ওকে। অনেকে হচ্ছে যারা প্র্যাকটিসিং নেফ্রোলজিস্ট অনেকে হচ্ছে এটাকে 40 হিসেবেও ধরে, ডিপেন্ডস, বাট মেইনলি হচ্ছে 20:1। তো এইটা যদি হচ্ছে আপনার এইটার বেশি বেড়ে যায়, মানে ইউরিয়া আপনার বেড়েছে ক্রিয়েটিনিনের চাইতে, তখন আমরা হচ্ছে একটা জিনিসকে মাথায় রাখতে পারি, সেই জিনিসটা হচ্ছে ডিহাইড্রেশন। এখন কথা হচ্ছে যে আমরা গত ক্লাসে একটু করে বলেছি যে আমাদের ডিহাইড্রেশন যখন হয় তখন আমাদের দুইটা জিনিস ঘটে। বলেন তো ডিহাইড্রেশনে আমাদের কোন দুইটা জিনিস ঘটে বডিতে? সিম্পলি বলেন তো। আচ্ছা লিখে ফেলেন। ডিহাইড্রেশন ঘটছে আমাদের বডিতে, দুইটা ফিচার্স আমরা দেখতে পাই, সিমটমস আমরা পাই। কি কি সেটা?
ওকে, টেকিকার্ডিয়া পাই, ঠিক আছে। আর কি পাই? আচ্ছা, একটা কথা বলেন, ডিহাইড্রেশন হয়েছে, হ্যাঁ, ডিহাইড্রেশন, ব্লাডের কি অবস্থা, ইউরিনের কি অবস্থা, এটা বলেন। ইউরিন হয় কনসেন্ট্রিক, রাইট? কনসেন্ট্রিক ইউরিন পাই আমরা, এবং ব্লাডে আমাদের অবশ্যই হচ্ছে হাইপোভলিমিয়া, এটা হচ্ছে আমরা পাই। আচ্ছা, ভালো কথা, এটা আমরা পেলাম। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ব্লাড ব্লাড হচ্ছে ব্লাডের ভেতরে আমাদের ভলিউম কমে যাবে, সো আমাদের ব্লাড ঠিক হবে এবং হচ্ছে আমাদের ইউরিন কনসেন্ট্রেশন হবে। হ্যাঁ, শর্মিষ্ঠা আপু ঠিক কথা বলেছে। এখন এই দুইটা জিনিসের মেকানিজম অফ অ্যাকশন কি? প্রথম কথা হচ্ছে, এইখানে যখন হচ্ছে আপনারা দেখেন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে আপনারা যদি দেখেন আমাদের ম্যাক্সিমাম, আমাদের যতগুলো হচ্ছে ওয়াটার বলেন, তারপর হচ্ছে সোডিয়াম বা ইলেকট্রোলাইট যে কোনো কিছু বলেন, সব থেকে বেশি অ্যাবজর্পশন হয় হচ্ছে আমাদের এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে, সবচেয়ে বেশি রিঅ্যাবজর্পশন ঘটবে। তাহলে এইখানে তখন কি হবে? এই কিডনির মেইন কাজ হচ্ছে, যখন আমাদের বডিতে হচ্ছে ভলিউমটা কমে গেল বা ডিহাইড্রেশন হলো, বা কারোর হচ্ছে ভমিটিং হচ্ছে, তখন আমাদের কিডনির মেইন কাজ হচ্ছে যে এই পানিটাকে হচ্ছে কনজার্ভ করা। এবং এই পানিটাকে যদি সে হচ্ছে কনজার্ভ করতে চায়, তখন সে কি করবে? এখান থেকে সে মোর সোডিয়ামগুলোকে যেভাবেই হোক সে হচ্ছে রিঅ্যাবজর্পশন করবে। যখনই সে মোর সোডিয়ামগুলোকে রিঅ্যাবজর্পশন করবে, তখনই এখান থেকে আমাদের হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। এবং প্যাসিভলি এই ওয়াটারের সাথে তখন ইউরিয়াও রিঅ্যাবজর্পশন হয়। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে আমাদের ম্যাসিভ অ্যামাউন্টের হচ্ছে যখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, সেই ওয়াটারের সাথেই প্যাসিভলি আমাদের ইউরিয়াও হচ্ছে রিঅ্যাবজর্পশন হবে। এটা হচ্ছে একটা জিনিস। এইবার আসি, আমাদের এইখানে যে কালেক্টিং ডাক্ট আছে, এই কালেক্টিং ডাক্টের যে ইউরিয়া ট্রান্সপোর্টার আছে, তখন কি হলো? এখনো আমার বডির ভেতরে যদি হচ্ছে ডিহাইড্রেশন থাকে, তখন আমাদের এই এডিএইচ এর ভি2 যে রিসেপ্টরটা আছে, সে অ্যাক্টিভেটেড হয়ে গেল। এই ভি2 রিসেপ্টরের মাধ্যমে, এই এডিএইচ এর মাধ্যমে তখন সে কি করবে? তখন সে হচ্ছে আমাদের ওয়াটারগুলোকে রিঅ্যাবজর্পশন করবে অ্যাকুয়াপোরিন চ্যানেলের মাধ্যমে। এবং এইখানে আমাদের ইউরিয়া ট্রান্সপোর্টার আছে। এই ইউরিয়া ট্রান্সপোর্টারগুলো তখন কি করবে জানেন? এই যে কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্ট, এই জায়গা থেকে এই ইউরিয়াগুলোকে, তখন এই ইউরিয়াগুলো এখান থেকে তখন চলে যাবে হচ্ছে আমাদের কোথায়? মেডুলাতে। এই যে আপনাদের গতদিন আমি হচ্ছে একটা ছবি দেখিয়েছিলাম, যদি আপনাদের মনে থাকে, সেই ছবিটাতে আমি আবার যেতে চাই। এইখানের দিকে তাকান। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তার ছবিটা হচ্ছে আমি আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন যে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের এই জায়গাটা, এটা এটা কি? এটা কিন্তু কর্টেক্সের মধ্যে, রাইট? এটা কিন্তু মেডুলাতে না। এ তখন কি করবে? এইখান থেকে এই ইউরিয়াগুলো সে হচ্ছে মেডুলার এদিকে চলে আসবে। যখনই সে হচ্ছে মেডুলার এদিকে চলে আসবে, তখনই কি হবে? তখনই সে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট, একটা অসমোটিক গ্রেডিয়েন্ট সে তৈরি করবে। এবং এই অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করার ফলে আমাদের হচ্ছে ইউরিনগুলো হচ্ছে কনসেন্ট্রিক ইউরিনে পরিণত হবে। এবং এই কারণেই যখন আমাদের ডিহাইড্রেশন থাকে বডিতে, আমরা বডিতে হচ্ছে ইউরিয়ার পরিমাণটা হচ্ছে বেশি পাবো। এবং হচ্ছে আমাদের ইউরিনটা হচ্ছে আপনারা দেখবেন আমরা বলি যে খুবই স্ট্র কালার, এবং হচ্ছে খুবই ডার্ক কালার, অনেক কথাগুলো অনেকভাবে আমরা সেটা হচ্ছে এক্সপ্লেইন করি, এবং হচ্ছে এখানে কনসেন্ট্রিক ইউরিন হয়। এবং এই কথাগুলো দেখেন এখানে বলা আছে যে এডিএইচটা আমাদের কখন সিক্রেট হবে। প্রথম কথা হচ্ছে যখন আমাদের প্লাজমা অসমোলারিটিটা বেড়ে যাবে ব্লাডের, তখন হচ্ছে আমাদের এডিএইচটা সিক্রেশনটা হচ্ছে বাড়বে। প্লাজমা অসমোলারিটি কখন বাড়বে? যখন আমাদের ব্লাডের ভলিউমটা কমবে। এবং এইখানে তখন এই যে দেখেন, এই এডিএইচ এর একটা রিসেপ্টর আছে হচ্ছে পিসিটিতে, এই এডিএইচ এর আরেকটা রিসেপ্টর আছে হচ্ছে কালেক্টিং টিউবিউল বা হচ্ছে কালেক্টিং ডাক্টে। এই পিসিটির ভেতরে যে এডিএইচ এর রিসেপ্টর আছে, তখন সে কি করবে? এই প্রিন্সিপাল দুটা জিনিস, এই পিসিটির ভেতরে আমাদের হচ্ছে যখন এই রিসেপ্টরের সাথে হচ্ছে যখন সে বাউন্ড করবে এই কালেক্টিং ডাক্টের প্রিন্সিপাল সেলে, সরি এখানে একটা জিনিস বলেছে যে পিসিটিতে হচ্ছে যখন আমাদের এই ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হবে, এই ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হবে হচ্ছে আমাদের সোডিয়ামের সাথে, এবং এই ওয়াটার রিঅ্যাবজর্পশনের সাথে প্যাসিভলি হচ্ছে ইউরিয়াটা আমাদের বডিতে যাবে। এটা হচ্ছে একটা। আর যখন আমাদের কালেক্টিং টিউবিউলের যে প্রিন্সিপাল সেল থাকবে, এই কালেক্টিং টিউবিউলের প্রিন্সিপাল সেলে আমরা দেখেছি যে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার জন্য এডিএইচ এর মাধ্যমে আমাদের এখানে একটা ভি2 চ্যানেল বা অ্যাকুয়াপোরিন চ্যানেল আছে। এর পাশাপাশি তখন কি হবে?
এটার পাশাপাশি তখন সে এই ইউরিয়াগুলোকেও, ইউরিয়া ট্রান্সপোর্টার 1 আমরা যে রিসেপ্টরটা দেখেছি তার মাধ্যমে ইউরিয়াগুলোকেও সে রিঅ্যাবজর্পশন করবে, এবং এই ইউরিয়াগুলোকে তখন তারা হচ্ছে আমাদের কোথায় ট্রান্সফার করে দিবে, আমাদের এই মেডুলার সাইডে হচ্ছে ট্রান্সফার করে দিবে, কর্টেক্স থেকে মেডুলার সাইডে। যখন তারা হচ্ছে মেডুলার সাইডে হচ্ছে ট্রান্সফার করে দিবে, তখন সেখানে কি হবে, একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি হবে, এবং এখান থেকে আমরা জানি যে কালেক্টিং ডাক্টের পরে এখান থেকে হচ্ছে আমাদের ইউরিনগুলো তৈরি হবে, এবং এইখানে তখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের হচ্ছে তখন কনসেন্ট্রিক ইউরিনটা তৈরি হবে। তো এইভাবে আমাদের বডিতে একটা হচ্ছে যে আমাদের বডিতে আমরা হচ্ছে ইউরিয়া বেশি পাই যদি কারো ডিহাইড্রেশন থাকে, এবং ইউরিনটা হচ্ছে কনসেন্ট্রিক হয়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা সবগুলো পড়লাম, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কর্টেক্স এবং হচ্ছে মেরুলার মধ্যে পার্থক্যটা কি? সেটা আমি বলেছিলাম প্রথম ক্লাসে, একটু করে দেখি কার কার মনে আছে, কর্টেক্স এবং হচ্ছে আমাদের মেরুলার মধ্যে পার্থক্যটা কি? আপু মেডুলার ব্লাড সাপ্লাই কর্টেক্সের তুলনায় কম। ওকে। ব্লাড ফ্লো কম। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আমাদের হচ্ছে যেটা কর্টেক্স, এই কর্টেক্সের মধ্যে আমাদের কি কি থাকবে আপনারা খুব ভালো করে খেয়াল করেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে দেখেন আমাদের প্রক্সিমাল কনভলজেড টিউবিউল আছে কর্টেক্সের মধ্যে, ডিস্টাল কনভলজেড টিউবিউল আছে কর্টেক্সের মধ্যে, এবং মেরুলার দিকে যদি আপনারা তাকান, এই লুপ অফ হেনলিটা হচ্ছে মেরুলার মধ্যে। এবং এখানে আমাদের দেখেন যে আমাদের খানিকটা হচ্ছে আমাদের কালেক্টিং টিউবিউল বা কালেক্টিং ডাক্টের যে হচ্ছে একটা পোর্শন, সেই পোর্শনটা হচ্ছে আমাদের এখানে একটু করে হচ্ছে আছে। তাহলে এখন কথা হচ্ছে যে এইখানে আমাদের এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে আমাদের হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে প্রায় আমাদের হচ্ছে 65% হচ্ছে সোডিয়াম এবং হচ্ছে ওয়াটারগুলো হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, এবং এখান থেকে সাধারণত আমাদের গ্লুকোজগুলো রিঅ্যাবজর্পশন হয়, অ্যামাইনো অ্যাসিডগুলো রিঅ্যাবজর্পশন হয়, বাইকার্বনেট হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। ফার্দার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আমি এইটুকুতে পরে আসছি মেডুলার পোর্শনে। ফার্দার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল সেটা কি করে, ফার্দার হচ্ছে সে সোডিয়ামগুলোকে যতটুকু থাকে সেগুলোকে 5 to 10% সেগুলোকে রিঅ্যাবজর্পশন করতে পারে, ক্যালসিয়ামগুলোকে রিঅ্যাবজর্পশন করতে পারে। এখন এই মেডুলাটা, এটা হচ্ছে আমাদের ইনার লেয়ার, তাহলে এই কর্টেক্সটা হচ্ছে আমাদের আউটার লেয়ার, এবং এইখানে আমাদের হচ্ছে এইখানে আমাদের মেডুলাটা হচ্ছে ইনার লেয়ার, এবং এটা কিডনির ইনার পার্টে থাকে। এবং এইখানে মেইনলি হচ্ছে আমাদের মানে রেনাল যে পিরামিডস গুলো, এই রেনালের পিরামিডের মধ্যে মেইনলি হচ্ছে এই মেডুলাগুলোকে হচ্ছে পাওয়া যায়। এখানে আমরা দেখলাম যে আমাদের হচ্ছে থিন ডিসেন্ডিং, থিক অ্যাসেন্ডিং এই জিনিসগুলো আছে, এবং এটার মেইন কাজ হচ্ছে আমাদের হচ্ছে কনসেন্ট্রেট ইউরিনগুলোকে হচ্ছে তৈরি করাটাই হচ্ছে এটার মেইন ফাংশন। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড গুলো যে আছে, এই সোডিয়াম ক্লোরাইড গুলো ফার্দার এখান থেকে হচ্ছে ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে হচ্ছে আমাদের মুভমেন্ট করানো, তারপর হচ্ছে আমাদের ইউরিয়া রিসাইক্লিং করানো হচ্ছে কালেক্টিং টিউবিউল কালেক্টিং ডাক্টে, এবং হচ্ছে আমাদের এই ফাংশন গুলো হচ্ছে আমাদের এই যে মেডুলার এইটার এটার হচ্ছে পার্ট। এখন কথা হচ্ছে যে ইসরাত আপু যে কথাটা বললো যে আমাদের মেডুলার ভেতরে কি কি থাকবে, আমাদের এখন একটা পেশেন্ট আপনার কাছে এসছে, তার ব্লাড প্রেশার হচ্ছে 90/60 অনেকক্ষণ ধরে, তার হচ্ছে কোনো একটা হিমোরেজ হয়েছে, অথবা এই পেশেন্টের হচ্ছে ভমিটিং এর কারণে সে হচ্ছে গত 3-4 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করতে পারে নাই, এবং হচ্ছে তার সিভিয়ার পর্যায়ের ভমিটিং, তার ডিহাইড্রেশন, এখন তার ব্লাড প্রেশার কম, অথবা কারো হচ্ছে যে ম্যাসিভ ব্লাড লস হলো। তাহলে আমাদের এই যে হাইপক্সিয়া যদি হয়, এই ইসকেমিক ইনজুরি কোন জায়গাটা বেশি প্রন, সেটা হচ্ছে মেডুলা। কেন? কারণ হচ্ছে যে এই মেডুলার এইখানে আপনারা যদি চিন্তা করে দেখেন, আমাকে একটা সিম্পল কথা বলেন তো, যে সব থেকে বেশি এনার্জি আমরা সব জায়গায় দেখেছি যে আমাদের হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্প আছে, বাট এই যে থিক থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এই জায়গাটার মধ্যে আমাদের হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ পাম্পের যেই হচ্ছে ফাংশনটা সব থেকে বেশি এনার্জি ইউজ করে হচ্ছে এই পোর্শনটাতে, ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে। ওকে, তো এই প্রতিটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাদেরকে আজকে আমি এখন পর্যন্ত যে কয়টা কথা বলেছি এই প্রতিটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাদের মানে এগুলো এত বেসিক, এবং এই বেসিক গুলো আপনাদের যদি মাথায় না থাকে, তাহলে মানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা হচ্ছে অনেক কিছু জানবেন হয়তো, কিন্তু এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় সময়ের জন্য হচ্ছে না থাকে,